আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক দিন পর তোমাদের মাঝে আবারও আসলাম। আসলে কর্মব্যস্ততার জন্য আসা সম্ভব হয়নি। এখন থেকে চেষ্টা করব প্রতি শুক্রবার করে তোমাদের জন্য 2টি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। আজ আমি জ্যামিতি নিয়ে বিশেষ কিছু আলোচনা করব। তোমরা জ্যামিতি নিয়ে অনেক কিছু জানছো, অনেক কিছু শিখেছো। আশা করি সেই শেখার উপর আমি আর একটু আলোচনা করলে তোমাদের আরও ভালো বেশি ক্লিয়ার হবে। প্রথমে আসি আমরা জ্যামিতি কি। জ্যামিতিকে আমরা ইংলিশে বলি জিওমেট্রি। তাহলে জ্যামিতি কাকে বলে? যখন আমরা প্রথমেই আসব যে জ্যামিতি কাকে বলে, এই লাইনটা আমরা একটু দেখব। তাহলে জ্যামিতি কাকে বলে? জ্যায়ের অর্থ ভূমি এবং মিতি এর অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপকে বলা হয় জ্যামিতি। তাহলে জ্যামিতি কাকে বলে? জ্যায়ের অর্থ ভূমি, মিতি এর অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপকে বলা হয় জ্যামিতি। অথবা গণিত শাস্ত্রের যে শাখায় বস্তু বা পদার্থের আকার, আয়তন, পরিমাপ ও অঙ্কন এবং জমির পরিমাপ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলা হয়। তাহলে গণিত শাস্ত্রের যে শাখায় বস্তু বা পদার্থের আকার, আয়তন, পরিমাপ ও অঙ্কন এবং জমির পরিমাপ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলা হয়। তাহলে আমরা আর একটা প্রশ্ন দেখি, জ্যামিতির উৎপত্তি। জ্যামিতি উৎপত্তি হয় মিশর দেশ থেকে। জ্যামিতি উৎপত্তি হয় মিশর দেশ থেকে। তাহলে জ্যামিতির প্রকারভেদ। তাহলে জ্যামিতির প্রকারভেদটা কি? জ্যামিতি হচ্ছে দুই প্রকার। জ্যামিতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, আর একটা হচ্ছে প্রমাণ বিষয়ক বা তাত্ত্বিক উপপত্তিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতিকে ইংরেজিতে বলা হয় প্র্যাকটিক্যাল জিওমেট্রি, আর প্রমাণ বিষয়ক বা তাত্ত্বিক উপপত্তিক জ্যামিতিকে বলা হয় থিওরিটিক্যাল জিওমেট্রি। থিওরিটিক্যাল জিওমেট্রি। তাহলে জ্যামিতির প্রকারভেদটা যে আমরা একটু আলোচনা করি। জ্যামিতি আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি, আর একটা হচ্ছে প্রমাণ বিষয়ক বা তাত্ত্বিক উপপত্তিক জ্যামিতি বা থিওরিটিক্যাল জিওমেট্রি। এবার আমরা আলোচনা করব জ্যামিতির প্রয়োজনীয়তা। তাহলে জ্যামিতি কেন প্রয়োজন হচ্ছে এই বিষয়ে আমরা একটু আলোচনা করে দেখি। আচ্ছা, যে কোনো বস্তুর আকার, আয়তন সম্বন্ধে সঠিক ধারণা লাভ করা যায়। জ্যামিতির প্রয়োজনীয়তা কি? তাহলে যে কোনো বস্তুর আমরা আকার, আয়তন সম্বন্ধে সঠিক ধারণা লাভ করতে পারতেছে। তারপর দেখো, কোনো বস্তুর দ্বারা দখলীকৃত স্থানের আয়তন পরিমাপ করা যায়, অর্থাৎ একটা বস্তু কোনো একটা জায়গায় কি পরিমাণ দখল করে আছে সে সম্পর্কে জানা যায়। তারপরে জানা যায় 3 নম্বরে ভূমি বা জমির পরিমাপ, অর্থাৎ জরিপ করা যায়। এখানে আমরা ভূমি অথবা জমির কোনো পরিমাপ সম্পর্কে আমরা জরিপ করতে পারতেছি। 5 নম্বর হচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বা তার যুক্তি ক্ষমতাও বৃদ্ধি পায়। তাহলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে তার যুক্তি ক্ষমতাও বৃদ্ধি পায়। 4 নম্বর, এবার গেল 5 নম্বর, সুদক্ষ কারিগর দক্ষ শিল্পী হতে হলে জ্যামিতির সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তুমি যদি সুদক্ষ কারিগর হও, দক্ষ শিল্পী যদি হও, তাহলে জ্যামিতি সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান থাকতে হবে। তাহলে আজকে আমরা জানলাম জ্যামিতি কাকে বলে, জ্যামিতির উৎপত্তি হয়েছে কোথা থেকে, জ্যামিতির প্রকারভেদ এবং জ্যামিতির প্রয়োজনীয়তা আছে। তাহলে 6 নম্বরটা সম্পর্কে আমরা একটু জানি। জ্যামিতির 6 নম্বর প্রয়োজনীয়তা কি? যে কোনো পেশায় নিযুক্ত মানুষের যে কোনো পরিমাপের জন্য জ্যামিতি শাস্ত্রের সম্যক জ্ঞান প্রয়োজন। তাহলে মানুষ যে কোনো পেশায় নিযুক্ত হোক না কেন, তা সে যে কোনো পরিমাপের জন্য জ্যামিতি শাস্ত্রের উপর তার জ্ঞান থাকতে হবে। 7 নম্বর, মানুষের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে জ্যামিতি শাস্ত্রের ভূমিকা অপরিসীম। তাহলে আমরা জ্যামিতি সম্পর্কে বেশ কিছু ধারণা পাইলাম। জ্যামিতিটা কি, জ্যামিতি কাকে বলে, জ্যামিতির উৎপত্তি এবং কেন জ্যামিতির কী জ্যামিতির বিষয়ে প্রয়োজনীয়তা আছে, এ বিষয়ে আমরা
জানতে পারলাম। এখন দেখো জ্যামিতির যুক্তিক পদ্ধতি। এই যে জ্যামিতিক যুক্তি পদ্ধতি অর্থাৎ লজিক্যাল মেথড অফ জিওমেট্রি, জ্যামিতিক যুক্তি পদ্ধতি। তাহলে জ্যামিতির বিষয় নিয়ে আমরা আর একটা জিনিসটা জানবো, জ্যামিতির যুক্তি পদ্ধতি। যেসব বিষয়ে জ্যামিতিতে আলোচনা করা হয় সাধারণত তাদেরকে বলে প্রতিজ্ঞা অর্থাৎ প্রপোজিশন। প্রতিজ্ঞার বিভিন্ন অংশ আমরা নিচে দিলাম। প্রতিজ্ঞাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সম্পাদ্য, একটা হচ্ছে উপপাদ্য। সম্পাদ্যকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে উপাত্ত আর একটা হচ্ছে করণীয় বিষয়। তাহলে যে সব বিষয় জ্যামিতিতে আলোচনা করা হয় তাদেরকে বলে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞার বিভিন্ন অংশ সম্পর্কে জানি। প্রতিজ্ঞাকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সম্পাদ্য, একটা হচ্ছে উপপাদ্য। সম্পাদ্য থেকে আবার দুই ভাগ হলো, একটা হলো উপাত্ত, একটা হলো করণীয়। উপপাদ্য থেকে আমরা কি কি জানবো? উপপাদ্যকে চারটি অংশে ভাগ করি, একটা হলো সাধারণ নির্বাচন, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন আর একটা হচ্ছে প্রমাণ। তাহলে প্রতিজ্ঞা থেকে আমরা কি বুঝলাম? সম্পাদ্য এবং উপপাদ্য। সম্পাদ্য কয়টা অংশে বিভক্ত? একটা উপাত্ত, একটা হলো করণীয়। আর উপপাদ্য হচ্ছে সাধারণ নির্বাচন থাকবে, সেখানে বিশেষ নির্বাচন থাকবে, সেখানে অঙ্কন থাকবে, সেখানে প্রমাণ থাকবে। এবার আসি যে সম্পাদ্যটা কি জিনিস। তাহলে সম্পাদ্য সম্পর্কে আমরা জানি, সম্পাদ্য অর্থাৎ প্রবলেম। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা সেই অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাকে সম্পাদ্য বলে। সম্পাদ্য অর্থাৎ প্রবলেম, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা সেই অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাকে সম্পাদ্য বলে। সম্পাদ্য দুই প্রকার, একটা উপাত্ত, একটা হচ্ছে করণীয়। সম্পাদ্যে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে উপাত্ত, একটা হচ্ছে করণীয়। তাহলে উপাত্তটা কি জিনিস? সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে বলে উপাত্ত। সম্পাদ্যে যে জিনিসটা দেয়া থাকবে তাকেই বলা হবে উপাত্ত। করণীয়টা কি? সম্পাদ্যে যা অঙ্কন করতে হয় তাকে বলে করণীয়। তাহলে যা দেওয়া থাকবে সেটা হচ্ছে উপাত্ত এবং যা অঙ্কন করতে হয় তা হলো করণীয়। এবার আসি আমরা উপাদ্য অর্থাৎ থিওরিয়াম। যে প্রক্রিয়ায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে বলে উপাদ্য। তাহলে যে প্রক্রিয়ায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে বলে উপাদ্য। তাহলে উপপাদ্যকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? চার ভাগে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন, একটা প্রমাণ। তাহলে যখন আমরা উপপাদ্যর কাজ করব তখন সাধারণ নির্বাচনটা আমরা বুঝবো, বিশেষ নির্বাচনটা আমরা লিখব, অঙ্কনটা করব, তারপরে আমরা প্রমাণ দেখাই দিব। এবার আসি সাধারণ নির্বাচন। তাহলে উপপাদ্যে যে সাধারণ নির্বাচনটা থাকে এটা কি জিনিস? যে অংশে প্রতিজ্ঞার বিষয়টি সহজ সরলভাবে বর্ণনা করা হয়। তাহলে সাধারণ নির্বাচনটা হচ্ছে কি? এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সহজ সরলভাবে বর্ণনা করা হয়। এবার দেখি বিশেষ নির্বাচন। এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়। তারপরে কি? অঙ্কন। অঙ্কনটা কি? এই অংশে প্রতিজ্ঞা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয়। তাহলে প্রতিজ্ঞা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয়। এবার আসি প্রমাণ। প্রমাণটা কি জিনিস? এই অংশে স্বতঃসিদ্ধগুলো এবং পূর্বে গঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয়। তাহলে আমরা সম্পাদ্য থেকে দুইটি অংশ পাইলাম, উপপাদ্য থেকে আমরা চারটি অংশ পাইলাম। তাহলে আমরা কি পাইলাম? জ্যামিতি কি, জ্যামিতির উৎপত্তিটা পাইলাম, জ্যামিতির প্রকারভেদ পাইলাম, জ্যামিতির প্রয়োজনীয়তাটা পাইলাম। তারপরে কি পাইলাম? যে প্রতিজ্ঞাতে দুটো অংশ, একটা হচ্ছে সম্পাদ্য আর একটা হচ্ছে উপপাদ্য। সম্পাদ্যতে কয়টা অংশ? সম্পাদ্য হচ্ছে
দুইটা জিনিস সম্পদ থেকে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে উপাত্ত করণীয়, আর উপাত্ত থেকে আমরা চারটা জিনিস পাবো: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং হচ্ছে প্রমাণ। এবার জ্যামিতির আর একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আমরা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন অনেক সময় দেখি। এই সাংকেতিক চিহ্নগুলো সম্পর্কে আমি একটু তোমাদের বিস্তারিত ধারণা দেব বা আলোচনা করব। তাহলে আমরা কি করি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন দেখতে পাই। এই সাংকেতিক চিহ্নগুলোকে কি এবং সাংকেতিক চিহ্নগুলোকে দ্বারা কি বোঝায়, এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে সাংকেতিক চিহ্ন অঙ্ক করার সময় আমরা যেমন যোগ পাই, বিয়োগ চিহ্ন পাই, গুণ চিহ্ন পাই এবং ভাগ চিহ্ন প্রভৃতি আমরা অঙ্ক করার সময় ব্যবহার করি, তেমনি জ্যামিতিতেও কিছু সাংকেতিক চিহ্নের ব্যবহার হয়। চিহ্নসমূহ আমি নিচে তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে চিহ্নসমূহ কি, যে এটা হচ্ছে যোগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তারপরের চিহ্নটা হচ্ছে সমান, তারপরের চিহ্নটা হচ্ছে বৃহত্তর, তারপরের চিহ্নটা ক্ষুদ্রতর, তারপরে আসি সমান নয়, তারপরে বৃহত্তর বা সমান, ক্ষুদ্রতর বা সমান, তারপরে সর্বসমান। এই চিহ্নগুলো যখন তোমরা দেখবা তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই চিহ্ন কোন চিহ্নটা কেমন। আরও চিহ্ন আছে, যেমন ধরো সমান্তরাল, ধরো লম্ব, তারপরে আছে কোণ, তারপরে ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, তারপরে বৃত্ত, তারপরে সুতরাং অথবা অতএব, তারপরে যেহেতু, তারপরে চিহ্নটা হলো ইঞ্চি, এই চিহ্নটা হলো ফুট, এই চিহ্নটা হচ্ছে রশ্মি। তাহলে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন সম্পর্কেও জানতে পারলাম। আমরা জ্যামিতি আশা করি তোমরা যদি জ্যামিতি আমার কথাগুলো যদি একটু পর্যালোচনা, একটু যদি ভেবে ভেবে দেখো, বা আমার কথাগুলো বা আমার এই ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ জ্যামিতি কাকে বলে, জ্যামিতির প্রকারভেদ, জ্যামিতির উৎপত্তি এবং জ্যামিতিতে যে দুইটা অংশ থাকে এই সম্পর্কে তোমরা এবং চিহ্ন সম্পর্কেও তোমরা বিস্তারিত জানতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে শুভকামনা জেনে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।